আসসালামু আলাইকুম। বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে গেল সবেমাত্র এবং এই নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। কারণ এটা এমন একটা সরকারের আন্ডারে হয়েছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়ে থাকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের আন্ডারে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পক্ষপাতিত্বমূলক কথা থাকলেও বা আচরণের অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত দুই দল অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল দুই দলে কিন্তু ইউনূস সরকারের যে নির্বাচন দিয়েছে সেই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মেনে নিয়েছে এবং যারা বিরোধী দল হিসেবে এই মুহূর্তে আছে অর্থাৎ জামায়াত ইসলামী 11 দলীয় জোট তারাও কিন্তু এই নির্বাচনটাকে সুষ্ঠু স্বাভাবিকভাবে মেনে নিয়েছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে তারা ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনেছে। এছাড়া সারা পৃথিবীতে যারা নির্বাচন পর্যবেক্ষক এসেছিলেন বাংলাদেশের নির্বাচনকে পর্যবেক্ষণ করতে, তারাও কিন্তু এই নির্বাচনটাকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উল্লেখ করেছেন। এই মুহূর্তে বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক দুটা সিটি কর্পোরেশনের নির্বাচন অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনের একটা তোড়জোড় চলছে, যেখানে মূলত মূল কেন্দ্র আলোচনার কেন্দ্রতে আছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে। এছাড়া উপজেলা ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনও কিন্তু অনুষ্ঠিত হবে এই স্থানীয় সরকার নির্বাচন আন্ডারে। এখন বিএনপিকে কিন্তু 2/3 সংসদ সদস্য পদ পেয়ে ঢাকা সহ সারা দেশে তারা সরকার গঠন করেছে, কিন্তু ঢাকা কেন্দ্র করে বিএনপির এই মুহূর্তে বড় ধরনের একটা চিন্তার ভাঁজ তাদের কপালে পড়েছে। কারণ সংখ্যার দিক দিয়ে ঢাকাতে 15টা আসনের মধ্যে 7টা আসন জামায়াত ইসলামী পেয়েছে এবং 8টা আসন বিএনপি পেয়েছে, কিন্তু ভোটের ক্রম অনুসারে এবং ভোটের সিস্টেমে জামায়াত কিন্তু প্রায় 7% বেশি ভোট পেয়েছে বিএনপি থেকে ঢাকাতে। অর্থাৎ যেখানে ঢাকাকে ভোটের এবং ক্ষমতার কেন্দ্র এবং দুর্গ বলা হয়ে থাকে, সেইখানে জামায়াতের তুলনায় বিএনপি অনেক পিছনে আছে। সেটাই মূলত তাদের চিন্তার ভাঁজ। এছাড়া জামায়াত ইসলামী এবারের নির্বাচনে ঢাকার 4, 5, 12, 14, 15 এবং 16 আসন তারা জয়ী হয়েছে, তাদের ক্যান্ডিডেট জয়ী হয়েছে। এছাড়া 5,000-এরও কম ভোট পেয়ে হেরেছে ঢাকা 7 এবং 10 নম্বর আসনে। এছাড়া তাদের শরিক দলকে তারা দিয়েছিল ঢাকা 8 আসন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং খেলাফত মজলিস ঢাকা 13 আসন মোহাম্মদপুর মামুনুল হক। এই আসনে কিন্তু খুব কম ব্যবধানে অর্থাৎ 2 থেকে 3,000 ভোটের ব্যবধানে তারা হেরেছে। অর্থাৎ এই আসনগুলোতে সবকিছু মিলিয়ে জামায়াতের ভোট ব্যাংক কিন্তু ব্যাপকভাবে রয়েছে, যেটা বিএনপির জন্য মূল মাথা ব্যথার কারণ এই মুহূর্তে। এছাড়া এনসিপি তারা চাচ্ছে ঢাকার 2টা সিটি কর্পোরেশনের মধ্যে একটা সিটি কর্পোরেশনের মেয়র যেন তারা দিতে পারে, যদিও এই জাতীয় নির্বাচনে 11 দলীয় জোট যখন গঠিত হয় সেখানে কিন্তু উল্লেখ ছিল যে এই 11 দলীয় জোট তারা স্থানীয় সরকার নির্বাচনেও বজায় রাখবে, কিন্তু বিএনপির এগেইনস্টে জামায়াত ইসলামী তাদের এই 2 সিটি কর্পোরেশনের ক্যান্ডিডেট ছেড়ে দিতে চাচ্ছে না এবং চাইবে না। তারা কখনোই কোনো ধরনের সমঝোতায় যেতে চাচ্ছে না ঢাকা উত্তর এবং সিটি কর্পোরেশন নির্বাচনে জোট সঙ্গীদের আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে। তবে তারা বলেছে যদি আলোচনা হয় এবং জোট সঙ্গীরা যদি চায় সেক্ষেত্রে কাউন্সিলর পদ নিয়ে আলোচনা হতে পারে। অর্থাৎ মেয়র পদে কোনো ধরনের সার জামায়াত ইসলামী, এনসিপি বা খেলাফত মজলিস বা অন্যান্য শরিক দল যারা আছে তাদেরকে দিবে না, কিন্তু কাউন্সিলর পদে তারা ছেড়ে দিতে পারে। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে কিছু বিধিবিধান চেঞ্জ করে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ আমরা জানি আওয়ামী লীগ সরকারের আন্ডারে স্থানীয় যে সকল নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হতো। এটা আওয়ামী লীগ সরকার করে গেছে, কিন্তু এইটাতে পরিবর্তন এনেছে মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক আছে, তো এইটা যেহেতু চেঞ্জ আছে, কিভাবে এনেছে তারা মূলত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ জারি করে এটাতে একটা পরিবর্তন এনেছে, যেটা বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সরকার অর্থাৎ বিএনপি যদি এটাতে অনুমোদন দেয় সেক্ষেত্রে এটা এই মুহূর্তে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বা সিস্টেমের অধীনে অনুষ্ঠিত হওয়া সম্ভব এই স্থানীয় সরকার নির্বাচন, যেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এনসিপি তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকায় আমিরুল ইসলাম অর্থাৎ এনসিপির সদস্য সচিব যিনি আছেন উত্তরের, তাকে সে নিজেই নিজেকে উত্তরের
একজন ক্যান্ডিডেট মেয়র ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছেন। এছাড়া এনসিপির পক্ষ থেকে এনসিপির দক্ষিণের মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিবেচনা করা হচ্ছে। এদিকে জামায়াত কিন্তু তাদের এনসিপিকে এই আসনগুলো অর্থাৎ মেয়রের পদে কোনো ধরনের ছাড় দিতে অস্বীকার করেছে এবং এইটা যদি হয় এবং এনসিপি এবং জামায়াতের মধ্যে সমঝোতার ভিত্তিতে তারা যদি জামায়াতের ক্যান্ডিডেট এই মেয়রের পদের নির্বাচনে দেয়, সেক্ষেত্রে কিন্তু বিএনপির এইখান থেকে জিতে আসা অনেক কঠিন হয়ে যাবে, কারণ তারা ভোটের অঙ্কে ভোটের সংখ্যায় অনেক কম ভোট পেয়েছে জামায়াতের তুলনায় ঢাকার মধ্যে। অর্থাৎ ঢাকাতে যদিও বিএনপি 8টা আসনে জিতেছে, কিন্তু ভোটে মানে ভোটের সিস্টেমে তারা কিন্তু অনেক পিছনে ছিল জামায়াত ইসলামীর চেয়ে। তার মানে এই মুহূর্তে যে বিষয়টা আসতেছে যে ভোট সারা দেশে হলেও সেখানে বাংলা মানে বিএনপির অবস্থান ভালো হলেও ঢাকাতে কিন্তু বিএনপির অবস্থা খারাপ হয়ে যেতে পারে, অর্থাৎ মেয়র 2টা পদই তারা হারাতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ক্যান্ডিডেট তারা দাঁড় করাতে চাচ্ছে এবং ইশরাক হোসেন, যেটি ঢাকা থেকে মানে ওই আসন থেকে নির্বাচিত হয়ে একজন সংসদ সদস্য এবং বর্তমানে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছে, তিনি কিন্তু নিজেকে ঢাকা দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছেন। এটা আমাদের জন্য অশনি সংকেত, কারণ যে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছে ওইখানে নির্বাচন ব্যয় একটু বিশাল ব্যয় হয়েছে। আবার যদি তিনি মেয়র নির্বাচিত হন তাহলে কিন্তু ওই আসনটাকে শূন্য ঘোষণা করে আবার ওই আসনে উপনির্বাচন দিতে হবে। এটা কিন্তু বাংলাদেশ সরকারের জন্য অনেক বিব্রতকর এবং অনেক ব্যয়বহুল, যেটা মানে একটা অপ্রয়োজনীয় একটা বিষয়। সে যদি মেয়র নির্বাচনই করবে তাহলে কেন তার এই সংসদ সদস্য পদে নির্বাচন করে সরকারের এই মানে বিষয়টা অর্থাৎ ব্যয়ের বিষয়টা বাড়ানোর কি দরকার ছিল? মানুষের বিবেক বুদ্ধি আসলে তুলনামূলকভাবে কম। আমি আসলে আশা করব যে এই বিষয়গুলো পরবর্তীতে যারা সংসদ সদস্য নির্বাচন হবে তারা অবশ্যই এই বিষয়টাকে মাথায় রেখে আগাবে। তবে আশা করব যে জামায়াতের সাথে ভোটে টিক্কা দেবে এবং বিএনপি অন্ততপক্ষে সমতার ভিত্তিতে একটা হলেও মেয়র পদ তারা পাবে, যেহেতু তাদের ঘাড়ে এখন জোর বেশি, তারা এখন এই মুহূর্তে সরকারে আছে। ববি হাজজ তো কন্টিনিউয়াসলি বলতেইছে আমরা এখন সরকারে আছি, আমরা এখন সরকারে আছি, আমরা ইচ্ছা করলে যা ইচ্ছে তাই করতে পারি। তো আমরা এই ধরনের স্বৈরাচারী সরকার কিন্তু চাই না। আমরা আশা করবো বিএনপি সঠিক পথে আগাবে এবং স্থানীয় নির্বাচনগুলো নির্দলীয় নিরপেক্ষভাবে দিয়ে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে তারা এগিয়ে যাবে এবং জনগণের জনআকাঙ্ক্ষা পূরণে তারা ভূমিকা পালন করবে। শুভকামনা সকলের জন্য। আসসালামু আলাইকুম।